জীবনে এমন এক রাত আসবে যেটার কথা মনে পড়লেই আজও বুকের ভেতর বরফ জমে যায়। সেই রাতের পর থেকে অন্ধকার দেখলেই আমার মনে হয় কেউ একজন চুপচাপ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার নাম হরিপদ মণ্ডল। নদিয়ার এক ছোট্ট গ্রামে থাকি। গ্রামের নাম শিবপুর। দিনের বেলায় গ্রামটা খুব সাধারণ। মাটির রাস্তা, ধান ক্ষেত, পুকুর আর সন্ধ্যার পর ঘরে ফেরার তাড়া। আমি ছোটবেলা থেকেই ভূত প্রেতের গল্পে বিশ্বাস করতাম না। গ্রামের বুড়োরা যখন বলতো রাতের পর পুরনো বটগাছের পথ দিয়ে যাস না, আমি হেসে উড়িয়ে দিতাম। ভাবতাম এসব মানুষের বানানো গল্প, ভয় দেখানোর জন্যই এসব বলা হয়। কিন্তু মানুষ যতক্ষণ না নিজে অন্ধকারের মুখোমুখি হয় ততক্ষণ ভয়কে চিনতে পারে না। সেদিন বিকেল থেকেই আবহাওয়া কেমন যেন অদ্ভুত ছিল। আকাশে কালো মেঘ, বাতাসে কাঁচা মাটির গন্ধ, অথচ বৃষ্টি নেই। পাখিরাও যেন স্বাভাবিক সময়ের আগেই গাছে ফিরে গিয়েছিল। আমার ধান ক্ষেতটা গ্রামের একেবারে শেষ মাথায়, পুরনো বটগাছের পাশ দিয়ে যেতে হয়। দিনের বেলায় জায়গাটা সুন্দর লাগলেও রাতে সেখানে দাঁড়ালে মনে হয় গাছটার ডালপালা মাটির দিকে নেমে এসে কাউকে আঁকড়ে ধরতে চাইছে। সেদিন কেন জানি বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। মনে হলো ফসলের জমিতে রাতটা পাহারা দিয়ে কাটাই। গ্রামের লোকজন বলছিল কয়েক রাত ধরে ওই দিক থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। কেউ বলছিল শিয়াল, কেউ বলছিল বাতাসের শব্দ। আমি এসব শুনে হেসে বলেছিলাম, রাতে কান্না শোনে যারা, তারা বেশি গল্প শোনে। রাত প্রায় ৮টা। হাতে একটা টর্চ, কাঁধে বাঁশের লাঠি নিয়ে আমি ক্ষেতের দিকে রওনা দিলাম। গ্রামের শেষ বাড়িটা পেরোনোর সঙ্গে সঙ্গে মনে হলো পেছনের পৃথিবীটা যেন বন্ধ হয়ে গেল। মানুষের কণ্ঠস্বর নেই, কুকুরের ডাক নেই, শুধু ঝিঁঝি পোকার একটানা শব্দ। হাঁটতে হাঁটতে পুরনো বটগাছটার কাছে এসে আমি থামলাম। গাছটার নিচে একটা ভাঙা পাথরের বেদি আছে। শুনেছি অনেক বছর আগে সেখানে নাকি এক বিধবা মেয়েকে অন্যায়ভাবে অপমান করা হয়েছিল। তারপর এক রাতে তাকে আর কেউ খুঁজে পায়নি। কেউ বলে সে নদীতে ঝাঁপ দিয়েছিল, কেউ বলে ওই বটগাছের ডালে দড়ি দিয়েছিল। এসব গল্প আমি কখনো পাত্তা দিইনি, কিন্তু সেদিন গাছটার দিকে তাকাতেই বুকের ভেতর কেমন যেন চাপা ভয় ঢুকে গেল। খেতে পৌঁছে একটা ছোট মাচার উপর বসে পড়লাম। চারপাশে অন্ধকার, দূরে বাঁশঝাড়ের মাথা বাতাসে দুলছে। টর্চটা পাশে রেখে চোখ বন্ধ করলাম। ঘুম আসছিল না, মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কেউ হাঁটছে। প্রথমে খুব হালকা শব্দ পেলাম, মনে হলো শুকনো পাতার উপর দিয়ে কেউ পা টেনে টেনে হাঁটছে। আমি উঠে বসলাম, কোনো উত্তর নেই। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা মেয়েলি হাসি ভেসে এলো। হাসিটা খুব নিচু, খুব ঠান্ডা, যেন কেউ মুখ চেপে হাসছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি টর্চ জেলে চারদিকে আলো ফেললাম, কিছুই নেই। কিন্তু হাসিটা থামেনি, বরং মনে হলো আগের চেয়ে কাছে এসেছে। হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল ক্ষেতের ধারে দাঁড়িয়ে থাকা বট গাছটার দিকে। গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। দূর থেকে প্রথমে তাকে মানুষ বলে মনে হলো না। লম্বা একটা কালো ছায়া, মাথার চুল নিচে নেমে বুক ঢেকে রেখেছে। শরীরটা কেমন বেঁকে আছে, যেন দাঁড়িয়ে নেই, ঝুলে আছে। আমার হাত কাঁপতে শুরু করলো। ছায়াটা এবার আগের জায়গায় নেই, একটু সামনে এসেছে। আমার গলা শুকিয়ে কাঠ। আমি ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু ঠিক তখনই সেই ছায়া থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, হরিপদ। আমার শরীরের রক্ত যেন জমে গেল। সে আমার নাম জানে কিভাবে? আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, গ্রামের দিকে দৌড় দিলাম। ধান ক্ষেতের আল, কাঁটা, কাদা কিছুই দেখছিলাম না, শুধু দৌড়াচ্ছিলাম। কিন্তু যত দৌড়াই মনে হচ্ছিল পেছনে কেউ আমার সঙ্গে সঙ্গে আসছে। তার পায়ের শব্দ নেই, কিন্তু শ্বাসের শব্দ আছে। ঠান্ডা, ভারী, গলার কাছে লেগে থাকা শ্বাস। কণ্ঠস্বরটা এবার আমার কানের একেবারে কাছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু সেই মাঠে আমার চিৎকার গিলে ফেলল রাত। দৌড়াতে দৌড়াতে আমি ভুল পথে চলে গেলাম। গ্রামের রাস্তার বদলে পৌঁছে গেলাম পুরনো পুকুরের ধারে। পুকুরটা বহুদিনের পরিত্যক্ত, কেউ সেখানে যায় না।
লোকজন বলে ওই পুকুরের জল রাতে কালো হয়ে ওঠে, আর মাঝরাতে তার ভেতর থেকে কারো কান্না শোনা যায়। আমি হাঁপাতে হাঁপাতে পুকুরের পাড়ে দাঁড়ালাম। বুকের ভিতর আগুনের মতো জ্বালা করছে, মনে হচ্ছিল আর এক পাও এগোতে পারবো না। ঠিক তখনই পুকুরের জলের ভিতর থেকে সেই হাসি উঠল। প্রথমে একজনের, তারপর দুজনের, তারপর যেন অনেকগুলো মেয়ের হাসি একসঙ্গে চারদিক থেকে আমাকে ঘিরে ধরল। ধীরে ধীরে জলের উপর একটা মুখ ভেসে উঠল, ফ্যাকাশে, বিকৃত, চোখ দুটো লাল আগুনের মতো, ঠোঁটের কোনা বেয়ে কালো কিছু গড়িয়ে পড়ছে। আমি পিছিয়ে আসতে গিয়ে পড়ে গেলাম। মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখলাম সেই মেয়েটা পুকুরের জল থেকে উঠে আসছে, কিন্তু তার পা মাটিতে ছুঁচ্ছে না, সে ভেসে আসছে। তার ভেজা চুল মাটির ওপর টেনে টেনে চলেছে। সে আমার সামনে এসে থামল, তারপর খুব আস্তে বলল, কোথায় যাবি হরিপদ? কে তুমি? কেন আমার পেছনে লেগেছ? ভূত নেই বলেছিলি না? আজ দেখ। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? তোদের মতো লোকের হাসির জন্যই আমার কান্না কেউ শোনেনি। এই বলে সে হাত বাড়ালো। আমি জানি না কোথা থেকে শক্তি পেলাম, উঠে আবার দৌড় দিলাম। মনে হচ্ছিল থামলেই শেষ। দৌড়াতে দৌড়াতে গ্রামের শ্মশানের কাছে চলে এলাম। জায়গাটা চিনতেই আমার বুকের ভেতর আবার ধক করে উঠল। চারদিকে পোড়া কাঠ, ছাই আর বাতাসে পুরনো ধোঁয়ার গন্ধ। দূরে একটা আধপোড়া কাঠে হালকা আগুনের লালচে দাগ এখনো জ্বলছিল। সেই আলোয় আমি দেখলাম সে আবার দাঁড়িয়ে আছে। এইবার তার মুখ স্পষ্ট, চোখ দুটো রক্তের মতো লাল, গাল বসে গেছে, চুলের ফাঁক দিয়ে কপালে পুরনো ক্ষতের দাগ। সে হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু অভিশাপ। শ্মশানের চারপাশে হঠাৎ কান্নার শব্দ শুরু হলো। মনে হলো মাটির নিচ থেকে, গাছের ডাল থেকে, ছাইয়ের ভেতর থেকে, সব জায়গা থেকে কেউ কাঁদছে। আমি আর কিছু ভাবিনি, প্রাণপণে দৌড় দিলাম। এবার সামনে আলো দেখলাম। গ্রামের চায়ের দোকানের সামনে একটা কুপির আলো জ্বলছিল। আলোটা দেখেই মনে হলো আমি বেঁচে গেছি। কিন্তু আলোয় পৌঁছানোর আগেই পেছন থেকে ঠান্ডা একটা হাত আমার ঘাড় ছুঁয়ে গেল। আমি আর কিছু মনে করতে পারি না। সকালে চোখ খুলে দেখি আমি গ্রামের বটতলার কাছে পড়ে আছি। চারপাশে লোকজন, আমার জামা কাপড় কাদা আর রক্তে ভরা। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতে একা মাঠে যাইনি। কেউ ভূতের গল্প বললে আর হাসি না, কারণ আমি জানি কিছু কিছু গল্প বানানো নয়, কিছু কিছু কান্না বাতাসে মিশে থাকে, আর কিছু কিছু হাসি একবার কানে ঢুকলে সারা জীবন পিছু ছাড়ে না। আজও গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। জানালার বাইরে বটগাছের ছায়া নড়তে দেখি। তখন মনে হয় কেউ খুব আস্তে আমার নাম ধরে ডাকছে।